আসসালামু আলাইকুম। আজকে লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আমাদের আজকের লাইভ ক্লাসটা হবে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। তো প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্টটা যারা বিবিএতে ফার্স্ট ইয়ার আছে তাদেরও আছে, আর যারা বিবিএস ডিগ্রি ফার্স্ট ইয়ার আছে তাদেরও আছে। তো উভয়ের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা ক্লাস হবে আজকে। তবে স্পেশালি যারা বিবিএস ডিগ্রি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছে, তোমাদের যেহেতু পরীক্ষা ফেব্রুয়ারির 4 তারিখে, অর্থাৎ আর 5 দিন পরেই পরীক্ষা, সেজন্য ডিগ্রির স্টুডেন্টদেরকে বেস করে আমি ক্লাসটা নিব। তবে অনার্সের স্টুডেন্টরাও কিন্তু উপকৃত হবা। তো বিবিএস ডিগ্রি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদেরকে ইতিমধ্যে আমরা চ্যাপ্টার 5-এর আগে চ্যাপ্টার 3 এবং 4-এর দুইটা লাইভ ক্লাস নিচ্ছি। আশা করি সেই লাইভ ক্লাসগুলো দেখছো। তো আমি যদি না দেখে থাকো, এই লাইভ ক্লাসটার শেষে আমাকে কমেন্ট করে জানালে আমি তোমাদেরকে সহযোগিতা করব ওই ক্লাসগুলো খুঁজে পেতে বা ওই ক্লাসগুলোর লিঙ্কের জন্য। আর যারা পাইছো তারা অবশ্যই শেয়ার করে দিবা যেন সবাই একটু উপকৃত হয়। তো তার আগে একটু আমাকে জানাও যে আমার লাইভে সাউন্ড ক্লিয়ার আছে নাকি, অর্থাৎ আমার আওয়াজটা ক্লিয়ার আছে নাকি, একটু সবাই কমেন্ট করে জানাবা। যারা জয়েন হয়েছো রিকোয়েস্ট করব একটু কমেন্ট করে জানাবা যে আমার সাউন্ড ক্লিয়ার আছে নাকি। আমি একটু সাউন্ডটা টেস্ট করি, একটু কমেন্টের মধ্যে কেউ লিখছে নাকি দেখি যে ক্লিয়ার আছে নাকি। ক্লাসটার শেষে আমাকে কমেন্ট করে জানা। ওকে, আমাদের একজন লিখছে যে সাউন্ড ক্লিয়ার আছে। তো আমি ক্লাসে যাচ্ছি। রিকোয়েস্ট করব যারা জয়েন হয়েছে, যারা ক্লাসটা চোখের সামনে আসছে, অবশ্যই কমেন্ট করবা। কোনো সাউন্ড প্রবলেম হলে জানাবা। আর ক্লাসটা শেয়ার করবা, বন্ধুবান্ধবদের মেনশন করে দিবা। যেহেতু তোমাদের ফেব্রুয়ারির 4 তারিখে পরীক্ষা, তো ডিগ্রির ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে আমরা বেস করে আজকে ক্লাসটা নিব যেন তারা একটু উপকৃত হয়। তো পাশাপাশি যারা বিবিএ ফার্স্ট ইয়ার আছে, যাদের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং আছে, তাদেরও এই চ্যাপ্টারটা আছে। তোমরা দেখে নিলে তোমাদেরও কাজে লাগবে। তোমাদের যখন পরীক্ষা আসবে তখন তোমাদেরকে বেস করে আমরা এই ধরনের ফ্রি লাইভ ক্লাস দেব। তো বিবিএস ডিগ্রি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টরা, আমাদের আজকের চ্যাপ্টারটা হলো চ্যাপ্টার 5। চ্যাপ্টারটার নাম হলো মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম, অর্থাৎ পণ্যদ্রব্য ব্যবসা এবং হিসাব রক্ষণ ব্যবস্থা। তো এই চ্যাপ্টারের অঙ্ক শুরু করার আগে আমরা একটু জানবো এই চ্যাপ্টার থেকে কোন কোন ফরম্যাটের ম্যাথ আসে। খেয়াল করবা, এখানে 3টা ফরম্যাটের ম্যাথ থাকে। একটা হলো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, যেটাকে অবিরত মজুদ পদ্ধতি বলে। আরেকটা হলো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, যেটাকে কালান্তিক মজুদ পদ্ধতি বলে। আরেকটা হলো স্টোর লেজার বা মাল খতিয়ান বলে, যেটার ভিতরে লিফু, ফিফু এবং ওয়েটেড অ্যাভারেজ মেথডের অঙ্ক থাকে। তো এই 3 ফরম্যাটের অঙ্কে আমরা আজকে আলোচনা করাই দিব তোমাদেরকে। তাহলে এই চ্যাপ্টারটা সম্পর্কে ভালো একটা ধারণা হয়ে যাবে। তার আগে আমি তোমাদেরকে কোন কোন চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো পড়বা সেগুলো নিয়ে একটু আলোচনা করে দিই। তো আশা করি যারা জয়েন হয়েছ আমার ভয়েস ক্লিয়ার শুনতেছ। যদি কোনো প্রবলেম হয় আমাকে জানাবা, আর যদি ক্লিয়ার শুনো সেটাও আমাকে একটু কনফার্ম করবা। ঠিক আছে, আমরা অঙ্কে যাওয়ার আগে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ে তোমরা কোন টপিকগুলো পড়বা এই 4 তারিখের পরীক্ষার জন্য ফেব্রুয়ারি, সেগুলো নিয়ে একটু কথা বলি। আমি পরবর্তী পেজে আসলাম। পরবর্তী পেজে ডিগ্রি ফার্স্ট ইয়ার, যারা বিবিএস ডিগ্রি ফার্স্ট ইয়ার, তোমাদের যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সেটার সাজেশন এবং কোর্স প্ল্যানটা দিচ্ছি যেন সবাই উপকৃত হও। তো তোমরা সবাই জানো যে তোমাদের চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2-তে কিন্তু কোনো ম্যাথ নেই। সেজন্য আমি বাম পাশে সিরিয়াল নাম্বার দিয়েছি আর তার পাশে চ্যাপ্টার এবং টপিকের নাম দিয়েছি। তো সিরিয়াল নাম্বার 1-এ চ্যাপ্টার 3 রাখছি। খেয়াল করবা, চ্যাপ্টার 3 থেকে কিন্তু প্রতি বছর ম্যাথ আসে, এবছরও আসবে। এবং একদম 24, 14 এই ধরনের, অর্থাৎ বি পার্ট এবং সি পার্টে ম্যাথ আসে। 2-3টা ম্যাথ আসে চ্যাপ্টার 3 থেকে। যেহেতু চ্যাপ্টার 3-র মধ্যে অনেকগুলো টপিক আছে, চ্যাপ্টার 3টার নাম হলো দ্য অ্যাকাউন্টিং প্রসেস। এইখানে জার্নাল, লেজার, ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, ইকুয়েশন মানে সমীকরণ, আর টেবুলার অ্যানালাইসিস, এই 5টা ফরম্যাটের অঙ্ক আছে।
এই 5টা ফরম্যাট থেকে প্রায় 3টার মতো অঙ্ক আসে। তাহলে এই চ্যাপ্টারটা এত ইম্পর্টেন্ট যে এই চ্যাপ্টার তুমি যদি ভালো মতো আয়ত্ত করো, এখান থেকে কিন্তু তোমার পাশের কাছাকাছি মার্কস চলে আসবে। শুধু একটা চ্যাপ্টারের কথা বলতেছি আমি। তাহলে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো, এগুলো কিন্তু তোমরা সবাই যারা এসএসসি এইচএসসিতে কমার্সে ছিল তারা কিন্তু পাইছো। কমার্স এসএসসি বা এইচএসসিতে তোমরা এগুলা বাংলায় করতা, এখন শুধু ইংলিশে করবা, ডিফারেন্সটা শুধু এখানে। তাহলে এখানে কি কি দেখবা? জার্নাল থেকে 2-1টা অঙ্ক দেখবা, 2-1টা লেজার প্র্যাকটিস করবা, রেয়া মিলগুলো একটু দেখবা, হিসাব সমীকরণের 2টা বা 3টা ম্যাথ দেখবা, টেবুলার অ্যানালাইসিস থেকে 2টা ম্যাথ দেখবা। তো কোন কোন ম্যাথগুলো আমরা সেগুলোর টপিক আলোচনা করে দিচ্ছি, কোন চ্যাপ্টারের কোন ম্যাথগুলো দেখবা। এবার 2 নাম্বার সিরিয়ালে হলো চ্যাপ্টার 4। এখান থেকেও এটা একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রতি বছর এখান থেকে প্রায় 2-3টা ম্যাথ আসে। এখানে টপিকগুলো কি? দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেস। চ্যাপ্টারটার নামই হলো চ্যাপ্টার 4-এ দ্য অ্যাডজাস্টমেন্ট প্রসেস অ্যান্ড কমপ্লিটিং দ্য অ্যাকাউন্টিং সাইকেল। এখানে 2টা ফরম্যাটের অঙ্ক আছে, একটা হলো অ্যাডজাস্টিং এন্ট্রি সমন্বয় জাবেদা, আর একটা হলো ওয়ার্কশিট বা কার্যপত্র। তো এখান থেকে প্রত্যেক বছর ম্যাথ থাকে, এবছরও থাকবে, তুমি ধরে নিতে পারবে। তার মানে চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4 এত ইম্পর্টেন্ট যে এখানে এই চ্যাপ্টারগুলো ছাড়া কিন্তু পরীক্ষার প্রশ্ন হয় না। সেজন্য এই চ্যাপ্টারগুলোর উপরে সর্বোচ্চ গুরুত্ব দেবা সবাই, ঠিক আছে? এই চ্যাপ্টারগুলোতে চ্যাপ্টার 3 এবং চ্যাপ্টার 4-এ আমাদের 10টা বা 15টা করে ম্যাথ আছে। তোমরা চাইলে আমাদের ক্লাসগুলো নিতে পারো একদম নামমাত্র ফি দিয়ে। তাছাড়া সমস্যা হলে তোমরা ফ্রি লাইভ ক্লাস দেখেও কিন্তু ভালো একটা আয়ত্ত করে ফেলতে পারবা। এরপর আসো 3 নাম্বার সিরিয়ালের চ্যাপ্টার 5। চ্যাপ্টার 5 যেটা আজকে আলোচনা করব সেটা হলো মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম। এটার আরেক নাম, যারা অনার্সে আছে তাদের মার্চেন্ডাইজ ইনভেন্টরি বা অপারেশনও বলে। এখানে 3 ফরম্যাটের অঙ্ক থাকে। একটা হলো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, মানে অবিরত মজুদ পদ্ধতি, বাংলা অর্থ হলো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের বাংলা অবিরত মজুদ পদ্ধতি। আরেকটা হলো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, যেটাকে কালান্তিক মজুদ পদ্ধতি বলে। আরেকটা হলো স্টোর লেজার। এই স্টোর লেজারের ভিতরে লিফু মানে লাস্ট ইন ফার্স্ট আউট, ফিফু মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর ওয়েটেড অ্যাভারেজ মেথড। এই 3টা ফরম্যাটের অঙ্ক থাকে। এই 3টা ফরম্যাট থেকে তোমার পরীক্ষায় অঙ্ক থাকবে। এরপরে আমরা সিরিয়াল নাম্বার 4-এ যাই। সিরিয়াল নাম্বার 4-এ পরবর্তী পেজে আসলাম। পরবর্তী পেজে সিরিয়াল নাম্বার চ্যাপ্টার 6, ঠিক আছে? চ্যাপ্টার 6টার নাম হলো অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল জার্নাল। এখানে দেখবা তুমি ক্যাশ রিসিপ্ট জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল, অর্থাৎ নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা, হ্যাঁ, পার্সেস জার্নাল, ক্রয় জাবেদা, সেলস জার্নাল। এই 4টা ফরম্যাটের অঙ্ক দেখবা। এই 4টা ফরম্যাট থেকে তুমি অঙ্ক পেয়ে যাবা, ঠিক আছে? আর চ্যাপ্টার 7 যারা ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট ইন্টারে করছো বা বুঝো তারা দেখবা, আর যদি না বুঝো তাহলে এটা দেখার দরকার নেই, কারণ এখান থেকে কোনো সময় আসে কোনো সময় আসে না। চ্যাপ্টার 8 অ্যাকাউন্টিং ফর রিসিভেবল অ্যান্ড কারেন্ট লাইবিলিটিস। এটাও যাদের সহজ লাগে করবা, কারণ এগুলোতে প্রতি বছর আসে না, কোনো সময় আসলে কোনো সময় আসে। চ্যাপ্টার 9 যেটা খুব ইম্পর্টেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। প্রত্যেক বছর এখান থেকে ম্যাথ আসবে। তার মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের দেখবা আমাদের 4টা ফরম্যাট থাকে। একটা ইনকাম স্টেটমেন্ট করতে বলে, আবার কখনো অনার্স ইকুইটিও করতে বলে, তারপরে রিটেন আর্নিং স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট। ইনকাম স্টেটমেন্ট মানে আয় বিবরণী। তোমরা যারা এইচএসসিতে কমার্সে ছিল তোমরা ভালো করে জানো, ওইখানে তুমি জাস্ট বাংলায় করতে, এখানে ইংলিশে করবে। অনার্স ইকুইটি মালিকানা সত্ত্ব। সি নাম্বার হলো রিটেন আর্নিং স্টেটমেন্ট মানে সংরক্ষিত আয় বিবরণী। ডি হলো ব্যালেন্স শিট বা উদ্ধৃতপত্র। তো ফিনান্সিয়াল স্টেটমেন্ট চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমরা একদম 9 থেকে বা এসএসসি থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত সব জায়গায় আছে। তো এসএসসি এসএসসিতে তোমরা বাংলায় করছো, এরপর থেকে বিবিএ অনার্স বা বিবিএস ডিগ্রিতে এরপর থেকে সব ইংলিশে, প্রতিটা ইয়ারে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা আছে। তো সেজন্য তোমরা যদি একবার ভালো করে আয়ত্ত করে নিতে পারো ফার্স্ট ইয়ারে, তোমরা সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, হ্যাঁ, যত ইয়ার আছে সামনে সবগুলোতে এই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা তোমার কাছে ইজি হয়ে যাবে। এবং এই চ্যাপ্টার ছাড়া কিন্তু প্রশ্ন হয় না, খেয়াল রাখবে, এখান থেকে ম্যাথ থাকবেই। হয়তো দেখা গেছে ইনকাম স্টেটমেন্ট করতে বলছে, পাশাপাশি একটা অনার্স ইকুইটি এবং ব্যালেন্স শিট। সি পার্টে দিলে এই 3টা থেকে মানে এই 4টা ফরম্যাট থেকে তোমাকে 3টা ফরম্যাট দিবে। আর যদি বি পার্টে দেয় হয়তো বা দেখা গেছে তোমাকে একটা প্রশ্ন দিয়ে বলছে এখান থেকে শুধু ইনকাম স্টেটমেন্ট করো অথবা ব্যালেন্স শিট তৈরি করো। এরপরে সর্বশেষ যেটা চ্যাপ্টার 10, এটা হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, আর্থিক বিবরণী বিশ্লেষণ অথবা
যেটাকে আমরা রেশিও অ্যানালাইসিস বা অনুপাত বিশ্লেষণ বলি। এই অঙ্কগুলোও কিন্তু তোমরা এইচএসসিতে করছো, চলতি অনুপাত, তরল অনুপাত, দ্রুত অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, সেগুলাই। তো এই ছিল তোমাদের মোটামুটি একটা ক্লিয়ার ধারণা যে চ্যাপ্টার 3 থেকে শুরু করে, খেয়াল করো তোমাদের চ্যাপ্টার 1-2 তে ম্যাথ নেই, চ্যাপ্টার 3 থেকে শুরু করে তোমাদের চ্যাপ্টার 10 পর্যন্ত কোন চ্যাপ্টারে কোন টপিকগুলো পড়বা সেগুলোর আইডিয়া দিছি। এখন আমরা তোমাদেরকে চ্যাপ্টার 5 এর কিছু অঙ্ক করাবো। চ্যাপ্টার 3 এবং 4 এর আমি কিছু ফ্রি ক্লাস দিয়ে দিছি, তোমরা চ্যাপ্টার 5 আজকে থেকে শুরু হবে। তোমরা যদি পরীক্ষা পর্যন্ত প্রতিদিন এভাবে লাইভ ক্লাস, ফ্রি লাইভ ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। যদি দেখি অধিকাংশ স্টুডেন্টস আসছে তাহলে আমরা ফ্রি লাইভ ক্লাস দিয়ে পরীক্ষা পর্যন্ত তোমার সাথে থাকবো বা তোমাদেরকে সহযোগিতা করব। ঠিক আছে, তো কমেন্ট করে জানাবা যে তোমরা ফেব্রুয়ারির 4 তারিখে পরীক্ষা যেটা আছে সেটাতে সবাই এই পর্যন্ত যদি ফ্রি লাইভ ক্লাস চাও তাহলে আমরা তোমাদেরকে চেষ্টা করব সহযোগিতা করার জন্য। কমেন্ট করে জানাই দেবা সবাই। এখন আসো আমি পরবর্তী পেজে চ্যাপ্টার 5 থেকে একদম প্রথম একটা অঙ্ক, ছোট অঙ্ক নিয়ে শুরু করতেছি। তো আমি আগে বলছি চ্যাপ্টার 5-এ কয়টা ফরম্যাটের অঙ্ক আছে? 3টা ফরম্যাটের অঙ্ক। চ্যাপ্টার 5টার নাম কি? মার্চেন্ডাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম। এখানে 3টা ফরম্যাটের অঙ্ক, একটা হলো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, অবিরত মজুদ পদ্ধতি, আর একটা হলো পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, কালান্তিক মজুদ পদ্ধতি, আর একটা হলো স্টোর লেজার। স্টোর লেজারের মধ্যে লিফু, ফিফু এবং ওয়াইটেড অ্যাভারেজ মেথডের অঙ্ক থাকে। আচ্ছা, এখন আসো যে আমরা যে প্রশ্নটা এখন পড়ব, এই প্রশ্নটার ভিতরে আমরা পারপেচুয়াল এবং পিরিয়ডিক দুইটাই আলোচনা করে দিব। তাইলে একটা প্রশ্নের ভিতরে তুমি 2 ধরনের নিয়মের অঙ্ক বুঝে যাবা। ঠিক আছে, তো প্রশ্নটার দিকে একটু সবাই খেয়াল করি। তো প্রশ্নটা করার আগে আমি আবার রিকোয়েস্ট করব, যত স্টুডেন্ট তোমরা বন্ধুবান্ধবকে কমেন্ট করে দিবা বা মেনশন করে দিবা, সবার কিন্তু উপকার হবে। ঠিক আছে, যত বেশি স্টুডেন্ট জয়েন হবে আমি তত বেশি লাইভ ক্লাস দিয়ে তোমাদের সহযোগিতা করার চেষ্টা করব। আচ্ছা, এখন আমরা আসি যে আমাদের প্রশ্নটার দিকে একটু খেয়াল করি। প্রথম যে প্রশ্নটা, সাজেশন 1, ইনফরমেশন রিলেটেড টু কবির অ্যান্ড কোম্পানি ইজ প্রেজেন্টেড বিলো। এটার অর্থ হলো কবির কোম্পানি সম্পর্কিত কিছু তথ্য নিচে দেওয়া হলো, অর্থাৎ কবির কোম্পানি নামে একটি প্রতিষ্ঠানের তথ্য নিচে দেওয়া আছে। তথ্যগুলোর মধ্যে মে মাসের 5 তারিখে বলছে পারচেস মার্চেন্ডাইজ ফ্রম বি কোম্পানি ফর টাকা 15,000, ট্রান্স 210, নেট 30, এফওবি শিপিং পয়েন্ট। এখানে কিছু কিছু টপিক খেয়াল রাখবা যে মার্চেন্ডাইজ ক্রয় করছে মানে মজুদ পণ্য ক্রয় করছে কার থেকে? বি কোম্পানির কাছ থেকে। কত টাকার? 15,000 টাকার। ট্রান্স মানে কি? শর্ত। শর্ত কি? 210 and 30। আচ্ছা, 210 and 30 বলতে আমরা কি বুঝি? 210 and 30 বলতে আমরা বুঝি যে 10 দিনের ভিতরে যদি প্রদেয়ত্ব পরিশোধ করে তাহলে 2% বাট্টা পাওয়া যাবে। এই জায়গাটা মনোযোগ দিয়ে খেয়াল করবা। মানে শর্ত হলো যে মালগুলো তুমি মজুদ পণ্যগুলো ক্রয় করছো বা বি কোম্পানি থেকে পণ্য ক্রয় করছি, সেই টাকা যদি আমরা 10 দিনের মধ্যে পরিশোধ করি তাহলে কয় পার্সেন্ট বাট্টা? 2% বাট্টা। এই 210 হলো ডিউরেশন মানে বাট্টাকালীন সময়, আর এই 2টা হলো বাট্টার হার। এনটার্টি বলতে যদি আমরা 10 দিনের ভিতরে পরিশোধ না করি তাহলে 30 দিনের মধ্যে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। ঠিক আছে, এটাই হলো আমাদের 210। এরপরে এফওবি শিপিং পয়েন্ট, এফওবি শিপিং পয়েন্ট, এফওবি ডেস্টিনেশন, দুইটা থাকে। এফওবি শিপিং পয়েন্ট বলতে আমরা কি বুঝি? এফওবি শিপিং পয়েন্ট বলতে পণ্য পরিবহনের শর্ত, যেখানে উল্লেখ থাকে যে বিক্রেতা বহনকারক জাহাজ পর্যন্ত পণ্যে বিনামূল্যে পৌঁছে দিবে এবং ক্রেতা পরিবহন ব্যয় পরিশোধ করবে। এটাকে বলা হয় এফওবি শিপিং পয়েন্ট, ফ্রি অন বোর্ড। এফওবি এর পুনরূপ কি? ফ্রি অন বোর্ড। ঠিক আছে, তো এখানে আমাদের মেইন যে জিনিসটা জানতে হবে যে লেনদেনগুলো পারচেস, এখানে 5 তারিখে বলছে পারচেস করছে মার্চেন্ডাইজ বি কোম্পানি থেকে 15,000 টাকা। শর্ত 10 দিনের ভিতর টাকা দিলে 2% বাট্টা পাবে, না হয় পুরো টাকা দিতে হবে। এফওবি শিপিং পয়েন্ট এগুলোর জন্য কোনো প্রভাব পড়বে না অঙ্কের মধ্যে। 6 নাম্বার হলো ফেড ফ্রেট মানে পরিবহন বা মানে ক্রয় পরিবহন পরিশোধ করছে, কস্ট টাকা 200,
মানে 200 টাকা ক্রয় পরিবহন পরিশোধ করছে অন মার্চেন্ডাইজ পারচেজ ফ্রম বি কোম্পানি। এই যে বি কোম্পানির কাছ থেকে যে পণ্য ক্রয় করছে সেটার পরিবহন বাবদ বা ক্রয় পরিবহন বাবদ 200 টাকা পরিশোধ করছে। 7 তারিখ বলছে পারচেজ ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট ফর টাকা 1,25,000, অর্থাৎ তারা একটা ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি ক্রয় করছে অন অ্যাকাউন্ট মানে হলো বাকিতে, ফর টাকা 1,25,000, 1,25,000 টাকা দিয়ে। সহজ কথায় 1,25,000 টাকায় বাকিতে একটি যন্ত্রপাতি ক্রয় করছে। 15 তারিখ বলছে পেইড দ্য অ্যামাউন্ট ডিউ টু বি কোম্পানি ইন ফুল, অর্থাৎ এই যে বি কোম্পানির কাছ থেকে 5 তারিখে পণ্য ক্রয় করছিলাম, সে 5 তারিখে পণ্য ক্রয়ের টাকা 15 তারিখে এসে পরিশোধ করতে বলছে। ঠিক আছে, পুরোটাই পরিশোধ করছে 15 তারিখে। এ হলো প্রশ্নের ইনফরমেশন। করতে বলছে কি দেখো, প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি টু রেকর্ড দ্য অ্যাবাভ ট্রানজ্যাকশন ইন দ্য বুকস অফ কবির কোম্পানি, অর্থাৎ উপরের যে ট্রানজ্যাকশনগুলো আছে সেগুলো কবির কোম্পানির বইতে জাবেদা দাখিলা দিতে বলছে আন্ডার পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, আমরা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলতে কি বুঝি? অবিরত মজুদ পদ্ধতি। ঠিক আছে, এখন অবিরত মজুদ পদ্ধতির বা অবিরত মজুদ পদ্ধতি বলতে আমরা কি বুঝি? অবিরত মজুদ পদ্ধতি বলতে যে পদ্ধতিতে প্রতিটি নতুন ক্রয় এবং বিক্রয়ের পর নতুনভাবে মালের উদ্বৃত্ত বা মূল্য নির্ণয় করা হয় তাকে অবিরত মজুদ পদ্ধতি বলে। তো এই অঙ্কটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করতে বলছে। এটাকে আমরা পারপেচুয়ালও করাবো, আবার পিরিয়ডিক করতে বললে কীরকম হয় সেটাও দেখাবো। তাহলে তুমি একই অঙ্কের ভিতরে পারপেচুয়াল এবং পিরিয়ডিক হলে পার্থক্যটা বুঝতে পারবে। তারপরে পিরিয়ডিক যদি হয়, পিরিয়ডিকের বাংলা অর্থ হলো কালান্তিক মজুদ। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম মানে কালান্তিক মজুদ বলতে আমরা কি বুঝি? কালান্তিক মজুদ বলতে আমরা বুঝি যে পদ্ধতিতে বছর শেষে বা নির্দিষ্ট সময় শেষে সকল মজুদের পরিমাণ গণনা করে মালের অস্তিত্ব ও মূল্য নিরূপণ করা হয় তাকে কালান্তিক মজুদ বলে। এগুলো কিন্তু তোমাদের মানে পার্ট এ বা সংক্ষিপ্ত প্রশ্নে থাকতে পারে, খেয়াল করবা। এফওবি কি, 210 নেট 30 কি, তারপরে অবিরত মজুদ পদ্ধতি কি, কালান্তিক মজুদ পদ্ধতি, এগুলো কিন্তু থাকতে পারে। এগুলো তোমরা একটু পরে নিবা। এখন আসো এই ট্রানজ্যাকশনগুলোর, এই যে 4টা ট্রানজ্যাকশন, মেয়ের 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 15 তারিখ, এগুলোর জাবেদা দিতে বলছে। তো আমি নিচে জাবেদার জন্য একটা ঘর রেডি করলাম। খেয়াল করো, উপরে কোম্পানির নাম লিখবো, এই যে কবির কোম্পানি লিখলাম, জার্নাল এন্ট্রিস, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। যেহেতু এই প্রশ্নে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করতে বলছে, সেজন্য পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে দেখাবো। তার পাশাপাশি আমি এটা পিরিয়ডিক বললে কোন ধরনের হয় সেটা বুঝাই দেব। তো প্রথমে জাবেদার যেটা ঘর হয়, ডেট, অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। জাবেদার ঘর জাস্ট আগের মতোই, মানে তোমরা এসএসসিতে যেভাবে করছো, জাস্ট এখানে ইংলিশে দিবা। ডেট মানে তারিখ, অ্যাকাউন্টস টাইটেল অ্যান্ড এক্সপ্লেনেশন হিসাবের নাম ও ব্যাখ্যা, রেফারেন্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এখন আসো পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের কাজ কি? পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের মূল কাজ হলো, তুমি যখন মজুদ পণ্য ক্রয় করবা তখন তুমি ক্রয় হিসাব না লিখে মজুদ পণ্য বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে। আবার একটু কথাটা খেয়াল করো, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের প্রধান বৈশিষ্ট্য হলো, যখন আমরা কোনো মজুদ পণ্য ক্রয় করব এবং ক্রয় সংক্রান্ত কোনো দফা থাকবে। ক্রয় সংক্রান্ত কী কী দফা থাকতে পারে? ক্রয়ের সাথে ক্রয় পরিবহন থাকতে পারে, ক্রয় বার্তা থাকতে পারে, ক্রয় ফেরত থাকতে পারে। এই ধরনের ক্রয় সম্পর্কিত বা ক্রয়সহ ক্রয় সম্পর্কিত যে আইটেমগুলো আছে সেগুলোর জন্য আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি কথাটা ব্যবহার করব। কোন সিস্টেমে? পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। আর যদি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম হয় সেক্ষেত্রে আগের মতোই ক্রয়কে ক্রয় লিখবো, ক্রয় ফেরতকে ক্রয় ফেরত লিখবো। কিন্তু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে ক্রয়কে ক্রয় না লিখে বা পার্চেস না লিখে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো। ক্রয় ফেরতকে পার্চেস রিটার্ন না লিখে সেখানেও মার্চেন্ডাইজ। ক্রয় বার্তাকেও ঠিক একই, ক্রয় বার্তা বা পার্চেস ডিসকাউন্ট না লিখে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো। তাহলে আমরা কি বুঝলাম? যদি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলে, আমরা মজুদ পণ্যের ক্রয় এবং ক্রয় সংক্রান্ত দফাগুলোর জন্য মার্চেন্ডাইজ ইনভেন্টরির কথা ব্যবহার করব। যেমন মেয়ের 5 তারিখ, পার্চেস মার্চেন্ডাইজ ফ্রম বি কোম্পানি ফর টাকা 15,000, টার্মস 210 নেট 30। তাহলে এটা মজুদ পণ্য ক্রয় করছে বলছে। ঠিক আছে, মজুদ পণ্য যখন ক্রয় করছে, এটার জাবেদা যেহেতু পারপেচুয়াল ইনভেন্টরি, সেজন্য এখানে আমরা পার্চেস বা ক্রয় হিসাব ডেবিট লিখবো না। এখানে আমরা কি লিখবো? পার্চেসের জায়গায় মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো। এই যে 2016 মে 5 দিলাম, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি
এটা যদি আমরা পিরিয়ডিক সিস্টেমে করি বা সাধারণ জাবেদা করি সেক্ষেত্রে হবে কি পারচেস ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। কারণ আমরা সবাই জানি ক্রয় করলে খরচ হয়, সেজন্য পারচেস ডেবিট হয়। এখানে যেহেতু পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলছে, শুধু সেজন্য ক্রয়ের জায়গায় বা পারচেসের জায়গায় মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখলাম। আর অ্যাকাউন্টস পেয়েবল কেন লিখলাম? কারণ এটা ধারে ক্রয় করছে। কিভাবে বুঝলাম ধারে ক্রয় করছে? কারণ প্রশ্নে যখন টার্মস দিছে, শর্ত দিছে যে 2 দিনের মধ্যে মানে 10 দিনের ভিতরে পরিশোধ করলে 2% বাট্টা, তার মানে এটা এখন বাকিতে কিনছে, আর বাকিতে কিনলেই পাওনাদারের সৃষ্টি হবে। পাওনাদারের ইংরেজি নাম অ্যাকাউন্টস পেয়েবল। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট, টু রেকর্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি পারচেস অন ক্রেডিট, অর্থাৎ মজুদ পণ্য ধারে ক্রয় হিসাবভুক্ত হইল। তাহলে এটাকে যদি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে করো, মানে এই জায়গায় যদি প্রশ্নটা টিকে আছে, জাস্ট এই জায়গায় যদি বলে যে পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, তাহলে তুমি এখানে মার্চেন্ডাইজ কথাটা না লিখে পারচেস লিখবে, শুধু পার্থক্য এটাই। ঠিক আছে, এবার পরের তারিখে যাই। পরের তারিখে প্রশ্নে খেয়াল করো, পেইড ফ্রেট কস্ট টাকা 200 অন মার্চেন্ডাইজ পারচেস ফ্রম বি কোম্পানি। এটার অর্থ হলো তারা মানে ফ্রেট পরিশোধ করছে কিসের? ওই যে বি কোম্পানি থেকে যে মজুদ পণ্য পারচেস করছে সেটার। তার মানে এটা কি পরিবহন? ক্রয় পরিবহন। খেয়াল করবা, পরিবহন দুই প্রকার, একটা ক্রয় পরিবহন থাকতে পারে, আবার বিক্রয় পরিবহন থাকতে পারে। যেহেতু এটা পারচেসের পরিবহন বা ক্রয়ের পরিবহন, সেজন্য এটাকে বলা হয় ক্রয় পরিবহন বা ফ্রেডিং। এখন এই ক্রয় পরিবহন পরিশোধ করলে নর্মালি জাবেদা হয়, ক্রয় পরিবহনের ইংরেজি হলো ফ্রেডিং, ফ্রেডিং ডেবিট ক্যাশ ক্রেডিট। যদি এটা পিরিয়ডিক হইতো, মানে সিস্টেমটা যদি পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম হইতো, তাহলে আমরা ফ্রেডিং ডেবিট ক্যাশ ক্রেডিট লিখতাম। যেহেতু এটা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বলছে, এখন আমরা ফ্রেডিং না লিখে কি লিখবো? মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখবো। অর্থাৎ ক্রয় সংক্রান্ত যত দফা, ক্রয় এবং ক্রয় সংক্রান্ত যত আইটেম আছে সবগুলোর জন্য আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি কথাটা ব্যবহার করব পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। তাহলে এখন 6 তারিখ দিয়ে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট ক্যাশ ক্রেডিট ওই 200 টাকা বসাই দিলাম। টু রেকর্ড ব্যাখ্যাটা দিবা ফ্রেট কস্ট পেইড ফর ক্যাশ, অর্থাৎ ফ্রেট ব্যয় নগদে পরিশোধ করা হইল। 7 তারিখ, পরের তারিখটা খেয়াল করো, পারচেস ইকুইপমেন্ট অন অ্যাকাউন্ট ফর টাকা 1,25,000। অন অ্যাকাউন্ট শব্দের অর্থ হলো বাকিতে। পারচেস মানে ক্রয়, ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি, তার মানে বাকিতে যন্ত্রপাতি ক্রয় করছে 1,25,000 টাকা। যন্ত্রপাতি জিনিসটা কিন্তু স্থায়ী সম্পদ, খেয়াল করবা। যদি মজুদ পণ্য কিনে তাহলে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখব, কিন্তু যখন কোনো স্থায়ী সম্পদ কিনে সেই স্থায়ী সম্পদের নাম লিখতে হবে, তখন কিন্তু মার্চেন্ডাইজ লেখা যাবে না। যেহেতু এটা ইকুইপমেন্ট কিনছে সেজন্য আমরা 7 তারিখ দিয়ে ইকুইপমেন্ট ডেবিট, যেহেতু ইকুইপমেন্ট আসছে এটা সম্পদ সেজন্য এটা ডেবিট হয়েছে। আর যেহেতু এটা বাকিতে কিনছে, অন অ্যাকাউন্টে কিনছে, বাকিতে কেনার ফলে একজন পাওনাদারের সৃষ্টি হয়েছে, পাওনাদার জিনিসটা দায়, সেজন্য অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হয়েছে। তাহলে ইকুইপমেন্ট ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। প্রশ্ন হতে পারে যে পারচেস লেখলে ইনভেন্টরি পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে আমরা মার্চেন্ডাইজ লিখার কথা, কিন্তু এখানে আবার এসে পারচেসের জায়গায় এই যে পারচেস ইকুইপমেন্টের জায়গায় ইকুইপমেন্ট লিখলাম, কারণ ইকুইপমেন্ট কিন্তু মজুদ পণ্য নয়, ইকুইপমেন্ট হলো সম্পদ। সম্পদ কিনলে, কোনো স্থায়ী সম্পদ ক্রয় করলে সেক্ষেত্রে ওই স্থায়ী সম্পদের নাম লিখতে হবে। টু রেকর্ড ইকুইপমেন্ট পারচেস অন অ্যাকাউন্ট, অর্থাৎ ইকুইপমেন্ট বাকিতে ইকুইপমেন্ট ক্রয় হিসাবভুক্ত হইল। ঠিক আছে, তাহলে পারচেস আমরা যদি মজুদ পণ্য হয় সেক্ষেত্রে মার্চেন্ডাইজ লিখব, কিন্তু পারচেসটা যদি কোনো স্থায়ী সম্পদ হয় সেই সম্পদের নাম লিখব। ঠিক আছে, এরপরে আসো 15 তারিখ। 15 তারিখ আগে প্রশ্ন কি বলছে দেখো, বা ট্রানজ্যাকশনটা দেখো। পেইড দ্য অ্যামাউন্ট ডিউ টু বি কোম্পানি ইন ফুল, অর্থাৎ এই যে বি কোম্পানি থেকে 15,000 টাকায় 5 তারিখে মাল কিনছিলাম, সেটার টাকা 15 তারিখ পরিশোধ করছে। এখন বলো 5 তারিখ থেকে 15 তারিখের মধ্যে আমার কি বাট্টার সময় আছে? বা এই যে 210 মানে 10 দিনের ভিতরে কি হয়েছে? অবশ্যই 5 থেকে 15 তারিখ, 5 তারিখ কিনছে, 15 তারিখ টাকা দিছে, তাহলে 5 তারিখ থেকে 15 তারিখ যদি হাতের ফাঁকে কাউন্ট করো দেখবা 10 দিনের ভিতরে আছে। 10 দিনের ভিতর যখন আছে তাহলে এই বাট্টাটা পাওয়া যাবে, মানে 15,000 টাকার মধ্যে এই 2% বাট্টা পাওয়া যাবে। তাহলে আমরা যদি খেয়াল করি, এই পাওনাদারকে যখন পরিশোধ করবে বি কোম্পানিকে, ঠিক আছে, আমরা যখন 5 তারিখে মাল কিনছিলাম, দেখো অ্যাকাউন্টস পেয়েবলটা ক্রেডিট করছিলাম, এটা দায় বলে। এখন এই দায়কে যখন টাকা পরিশোধ করবে এই দায় তো কমে যাবে, খেয়াল রাখবা, দায় বাড়লে ক্রেডিট, কিন্তু দায় যখন কমে যায় তখন ডেবিট। তাহলে অ্যাকাউন্টস পেয়েবলকে টাকা যখন পরিশোধ করব, এখন এই দায় কমে যাচ্ছে বলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট হবে 15,000। কিন্তু এই 15,000 পুরো টাকা দিতে হবে না আমাকে, কেন? কারণ শর্ত ছিল, টার্ম ছিল 210, মানে 10 দিনের ভিতরে পরিশোধ করলে 2% বাট্টা। যেহেতু 5 তারিখ কিনছি, 15 তারিখ পরিশোধ করছি,
তাহলে 1 থেকে 15 তারিখের ভিতরে যেহেতু 10 দিন আছে, সেজন্য এই 15,000 টাকার 2% বের করব। তো ক্যালকুলেটরটা সবাই রাখবা, তোমরাও বের করে কমেন্ট সেকশনে জানাবা, কারণ আমিও বের করতেছি, একটা ক্যালকুলেটর নিচ্ছি। যদি আমার ভুল হয় তোমরা এখানে কমেন্টে জানাবা। তাইলে কত পার্সেন্ট বাট্টা পাবে? 2%। দেখো আমি একটা ক্যালকুলেটর নিলাম, 15,000 ক্যালকুলেটারে তুললাম, গুণ 2% সমান 300 টাকা। তার মানে এই 15,000 টাকার 2% যদি তুমি করো 300 টাকা আসবে, এটা হবে বাট্টা। এখন কথা হলো এটা কি বাট্টা? বাট্টা তো দুইটা, একটা প্রদত্ত বাট্টা, একটা প্রাপ্ত বাট্টা। যেহেতু পাওনাদারকে টাকা পরিশোধ করব, পরিশোধের সময় যদি কোনো বাট্টা হয় সেটা হয় প্রাপ্ত বাট্টা। মানে তুমি এই বাট্টাটা পাচ্ছ কার থেকে? পাওনাদার থেকে। অর্থাৎ কবির কোম্পানি তাদের যে পাওনাদার আছে বি কোম্পানি, তার কাছ থেকে সার পাইছে 300 টাকা বা বাট্টা পাইছে 300 টাকা। তো কবির কোম্পানির জন্য এটা আয়, কারণ কবির কোম্পানির বইতে হিসাব করতেছি, সেজন্য ওই বাট্টাটা ক্রেডিট হবে। আর এটা যেহেতু ক্রয়ের সাথে সম্পর্কিত, ক্রয় বাট্টা বা ক্রয়ের সাথে সম্পর্কিত, সেজন্য ওই ক্রয় বাট্টা না লিখে, পারচেজ ডিসকাউন্ট না লিখে, এই পারচেজ ডিসকাউন্টের জায়গায় আমরা মার্চেন্ডাইজ লিখব, কারণ এটা ইনভেন্টরি পারপেচুয়াল সিস্টেম বা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম। যদি এটা পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম হইতো তাহলে আমরা কি দিতাম? এখানে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ঠিক থাকতো, মার্চেন্ডাইজ ইনভেন্টরি যেটা অর্থাৎ যে পারচেজ ডিসকাউন্ট যেটা, সেই জায়গায় আমরা এখানে পারচেজ ডিসকাউন্ট লিখে দিতাম। আশা করি বুঝতে পারছো যে পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমের পার্থক্য পিরিয়ডিকের সাথে কোন জায়গায়। তাহলে আমরা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট লিখলাম 15,000, মার্চেন্ডাইজ ইনভেন্টরি এই 15,000-এর 2% করলে মানে বাট্টাটা পাবো 300। এখন দেখো 15,000-এর মধ্যে 300 টাকা যদি বাট্টা পাওয়া যায় তাহলে কত পরিশোধ করব? তাহলে 15,000 থেকে 300 মাইনাস করলে 14,400 টাকা পরিশোধ করব। ব্যাখ্যা লিখব, টু রেকর্ড ক্যাশ পেইড টু অ্যাকাউন্টস পেয়েবল উইদিন ডিসকাউন্ট পিরিয়ড, অর্থাৎ বাট্টাকালীন সময়ের মধ্যে পাওনাদারকে পরিশোধ হিসাবভুক্ত হইল। তাহলে আমরা একই যাবে মানে একই লেনদেনগুলো পিরিয়ডিক সিস্টেম বললেও পারবো, পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম বললেও পারবো। ঠিক আছে? তো এইখানে এই অঙ্কটার ভিতরে পিরিয়ডিক এবং আমি যদিও পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেমে করাইছি, পাশাপাশি পিরিয়ডিকে হলে কীরকম হবে সেটা বুঝাই দিলাম। তাহলে সাজেশন 1-এ আমরা একটা অঙ্ক দেখাইলাম যেখানে পারপেচুয়াল এবং পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেমে দুইটাই চলে আসছে। এখন আমরা স্টোর লেজারের একটা অঙ্ক দেখাবো। আমরা পরবর্তী পেজে যাচ্ছি, সাজেশন 9-এ চলে আসলাম। আমার এখানে আমাদের যে সাজেশনগুলো আছে তার মধ্যে 1 থেকে 14টা অঙ্ক আছে এই চ্যাপ্টারে। ঠিক আছে? ওই 14টা অঙ্কের ভিতর থেকে ইনশাআল্লাহ পরীক্ষা আসবে। তো আমি এখান থেকে যেহেতু ক্লাসটা অনেক বেশি লম্বা হয়ে যাবে, সবগুলো করাইতে চাইলে নির্দিষ্ট কিছু অঙ্ক করাই দিচ্ছি এক একটা ফরম্যাটের। তো এখন আমরা দেখাবো স্টোর লেজারের আন্ডারে 3টা ফরম্যাট থাকে। একটা হলো লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট, একটা ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, একটা ওয়েটেড এভারেজ। তো আমরা এখানে এই স্টোর লেজার থেকে একটা অঙ্ক আলোচনা করে দিই। খেয়াল করি আমাদের সিরিয়ালি সাজেশন এটা 9, মানে আমরা যে পেইড কোর্সগুলো আছে সেখানে এটা সাজেশন 9। তোমরা চাইলে এই অল্প সময়ের মধ্যে 4-5 দিন যেটা সময় আছে, এই 4-5 দিনের মধ্যে একদম নামমাত্র ফি দিয়ে আমাদের সবগুলো সাজেশন, মানে এই সাবজেক্টের যতগুলো সাজেশন আছে, ম্যাথ আছে, সবগুলো তোমরা নিতে পারবা একদম নামমাত্র ফি দিয়ে। ঠিক আছে? তোমরা যোগাযোগ করবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওইখানে যোগাযোগ করলে তোমরা ডিটেলস জেনে যেতে পারবা। তো প্রশ্নটা একটু খেয়াল করি, এবিসি লিমিটেড ইউজেস পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, অর্থাৎ এবিসি লিমিটেড তারা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম ব্যবহার করে। ঠিক আছে? পারপেচুয়াল ইনভেন্টরি বলতে কি বুঝি? অবিরত মজুদ পদ্ধতি। ওকে, আমার আওয়াজটা ক্লিয়ার আছে নাকি? একটু মাঝে মধ্যে সবাই কমেন্ট করে জানাবা আমাকে, নাহলে আমি কনফিউজ থাকবো। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা লাইভটা পুরো কমপ্লিট করে ফেলি, আর কমেন্টও তো চেক করার সময় পাই না, পরে দেখা যায় অনেকে বলে যে স্যার সাউন্ড আসে নাই, তখন কষ্ট লাগে যে লাইভটা অনেকক্ষণ নিলাম, স্টুডেন্টরা আমার সাউন্ডটা শুনলো না, একটু কষ্ট হয়। সেজন্য তোমরা একটু কমেন্টে আমাকে মানে ইয়া করবা যে ঠিক আছে নাকি সাউন্ডটা। তো আমি একটু কমেন্টটা চেক করতেছি। তোমরা যারা জয়েন হয়েছো, যে কয়েকজন চোখের সামনে আসছে, একটু কমেন্ট করো এবং জানাই দাও যে সাউন্ড ক্লিয়ার আছে নাকি। আমি একটু সাউন্ডটা দেখে নিই। ক্লাসটার শেষে আমাকে কমেন্ট করে জানালে আমি তোমাদেরকে সাউন্ড ক্লিয়ার আছে নাকি। ওকে, কয়েকজন লিখছে ক্লিয়ার আছে, থ্যাংক ইউ যারা লিখছো, এবং বন্ধু বান্ধবদেরকে মেনশন করে দিবে, শেয়ার করে দিবে। তো আমরা প্রশ্নটার দিকে একটু খেয়াল করি।
প্রশ্নটা আগে বুঝবো। আমাদের নিয়ম হলো আগে প্রশ্ন বুঝতে হবে, কারণ পরীক্ষার হলে কিন্তু প্রশ্ন দিবে, উত্তর দেয় না। অনেকে আছে শুধু উত্তর বোঝার জন্য ব্যস্ত হয়ে পড়ে, না, প্রশ্ন বুঝতে হবে তোমাকে। তুমি যদি প্রশ্ন বুঝো তাহলে তুমি কি করতে পারবা, সহজেই অঙ্কটা বুঝতে পারবা। তো আমরা প্রশ্নটাতে দেখি, এবিসি লিমিটেড ইউজেস পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম, অর্থাৎ এবিসি লিমিটেড তারা পারপেচুয়াল ইনভেন্টরি সিস্টেম ব্যবহার করে, অর্থাৎ অবিরত মজুদ পদ্ধতি ব্যবহার করে। দ্য ফলোইং ডাটা রিলেটেড টু এবিসি লিমিটেড, নিচের যে তথ্যগুলো আছে এগুলো এবিসি লিমিটেড সংক্রান্ত। কি কি তথ্য আছে এখানে? 2018 সাল জুলাই 1 তারিখে বলছে বিগিনিং ইনভেন্টরি 400 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 8 টাকা 3200, অর্থাৎ তাদের প্রারম্ভিক মজুদ আছে 400 ইউনিট এবং প্রতি ইউনিট হলো 8 টাকা করে। তাহলে 400 ইউনিট যদি হয়, প্রতি ইউনিট যদি 8 টাকা হয়, তাহলে 400 গুণ 8 3200 টাকা। 10 তারিখ বলছে পারচেস 1000 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 9, এই এর মতো যেটা ঘুরে দিয়েছে এটা অ্যাট দ্য রেট অফ টাকা 9, টাকা 9000, অর্থাৎ পারচেস করছে 1000 ইউনিট, প্রতি ইউনিট 9 টাকা করে, তাহলে 1000 গুণ 9 9000 টাকা। এরপরে বলছে সেলস 1000 ইউনিট। খেয়াল করবা সেলসের কিন্তু কোনো সেলস প্রাইস দেওয়া যেহেতু নাই, এটা আমরা কস্ট প্রাইসে অর্থাৎ ব্যালেন্স থেকে আমরা এটা কস্ট প্রাইসে সেলস ধরবো। 20 তারিখ পারচেস 800 ইউনিটস, আবার 20 তারিখে পারচেস করছে মানে ক্রয় করছে অ্যাট দ্য রেট অফ টাকা 9.5, প্রতি ইউনিট 9.5 টাকা করে, টাকা 7600, অর্থাৎ 800কে 9 টাকা 50 পয়সা দিয়ে গুণ করলে এই 7600 আসবে। 25 তারিখ বলছে আবার সেলস করছে 800 ইউনিট। 30 তারিখ বলছে পারচেস 600 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা, মানে প্রতি ইউনিটের হলো 10 টাকা করে 6000। এ হলো জুলাই মাসের 1 তারিখ থেকে 30 তারিখের ট্রানজ্যাকশনগুলো। এরপরে কি বলছে দেখো, দ্য ফিজিক্যাল ইনভেন্টরি কাউন্ট অন জুলাই 31, 2018 শোস 1000 ইউনিটস অন হ্যান্ড। এটার অর্থ হলো তাদের 31শে জুলাই 2018 সালে মজুদ পণ্যে গণনা করে দেখলো তাদের 1000 ইউনিট হাতে আছে। তার মানে এটা হলো ক্লোজিং ইনভেন্টরি বা সমাপনী মজুদ। মাস শেষে যে মজুদ অবিকৃত অবস্থায় থেকে যায় সেটা কি? সমাপনী মজুদ। তার মানে সমাপনী মজুদ হাতে আছে। রিকোয়ারমেন্ট করণীয়তে কি বলছে? করণীয়তে বলছে ডিটারমাইন মানে নির্ধারণ করো দ্য কস্ট অফ ইনভেন্টরি মজুদ পণ্যের ব্যয় অন হ্যান্ড অ্যাট জুলাই 31, 2018, অর্থাৎ 31শে জুলাই 2018 সালে যে মজুদ পণ্য হাতে আছে, মানে এই 1000 যে মজুদ পণ্য অন হ্যান্ড আছে সেটার কি বের করতে বলছে? কস্ট বের করতে বলছে, ব্যয় বের করতে বলছে। মানে ব্যালেন্সে এই যে 1000 যেটা সমাপনী মজুদ সেটা কি বের করব? কস্ট বের করব। অ্যান্ড দ্য কস্ট অফ গুডস সোল্ড, এবং বিক্রিত পণ্যের ব্যয় বের করব। অর্থাৎ এই যে বিক্রয়গুলো করছে, এই যে সেলস 1000 ইউনিট একবার, সেলস 800 ইউনিট একবার, এই বিক্রয় যেগুলো করছে সেগুলার ব্যয় কত? কস্ট অফ গুডস সোল্ড মানে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে হবে ফর জুলাই আন্ডার দিস। 1 নম্বরে বলছে লাস্ট ইন ফার্স্ট আউট মেথড মানে লিফো মেথডে। 2 নম্বরে বলছে ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথড অর্থাৎ ভারযুক্ত গড় পদ্ধতিতে। তো এখানে 3টা ফরম্যাটে, স্টোর লেজারে 3টা ফরম্যাট থাকে, একটা লিফো আর একটা ফিফো। আমরা লিফোটা আলোচনা করার সময় পাশাপাশি ফিফোটাও ক্লিয়ার করে দিব, তাহলে লিফো এবং ফিফো একসাথে চলে যাবে। এরপরে ওয়েটেড মেথডটাও, ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথডটাও আমরা তোমাদেরকে দেখাবো। তো আমি পরবর্তী পেজে যাচ্ছি। প্রথমে আমরা লাস্ট ইন ফার্স্ট আউট বা লিফো মেথডের জন্য একটা ঘর করব। খেয়াল করো ঘরটা উপরে কোম্পানির যে নাম থাকবে সেটা সবার আগে লিখব, এবিসি লিমিটেড, স্টোর লেজার ব্র্যাকেটে লিফো মেথড। এখানে প্রশ্নে যদি লিফো বলে লিফো লিখবা, আর যদি ফিফো বলে তাহলে ফিফো লিখবা। লিফো মানে লাস্ট ইন ফার্স্ট আউট অর্থাৎ শেষের মাল আগে বিক্রি করা, আর যদি ফিফো হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট আগের মাল আগে বিক্রি করা। তারপরে ফর দ্য মান্থ অফ জুলাই 2018, যেটা আমাদের প্রশ্নের সাল বা মাস থাকবে সেটা আমরা এভাবে লিখে দেব। লিখে গড়টা খেয়াল করো, গড়টার টোটাল আসলে গড় হবে মানে বেসিক্যালি গড় 4টা ভাগ হবে। একটা হলো ডেট, আর একটা হলো রিসিপ্টের জন্য, আর একটা ইস্যু, একটা ব্যালেন্স। ডেট মানে তারিখ, রিসিপ্ট মানে হলো ক্রয় যেগুলো করছে সেগুলো বসবে, ইস্যু বলতে যেগুলো বিক্রয় করছে সেগুলো বসবে, ব্যালেন্স বলতে যেগুলো অবশিষ্ট থাকবে সেগুলো বসবে। ঠিক আছে? তো এখন এইখানে এই 3টা কলামকে আবার রিসিপ্ট, ইস্যু, ব্যালেন্স এই প্রত্যেকটা কলামকে 3টা ভাগে ভাগ করতে হবে। রিসিপ্টেও 3টা কলাম হবে, ইউনিট রেট টাকা, ইস্যুতে বা বিক্রয় যেখানে সেখানেও 3টা টাকা, ইউনিট রেট টাকা,
3টা কলাম হবে, ব্যালেন্সের এখানে 3টা কলাম হবে, ইউনিট, রেট, টাকা। ঠিক আছে, তাহলে আমাদের মূল কলাম হলো 4টা, ডেট, রিসিপ্ট, ইস্যু, ব্যালেন্স। কিন্তু রিসিপ্টও 3টা, ইস্যুতেও 3টা, ব্যালেন্সও 3টা বার করতে হবে। তাহলে 3 তারিখে 9, 9 একে 10। ঠিক আছে, মোট হলো 10টা, আর বেসিক হলো মূল এই 4টা। এই 4টার মধ্যে লাস্ট যে রিসিপ্ট, ইস্যু, ব্যালেন্স আছে সেখানে 3টা করে 9টা, এই ডেট একটা মিলে মোট 10টা। দুই একবার প্র্যাকটিস করলে যারা নতুন তাদের কাছে ইজি হয়ে যাবে, আর যারা এগুলো ইন্টারে আসছিল গড় কোনো ব্যাপার না। এখন আসো আমরা অঙ্কের মধ্যে যাব। অঙ্কে প্রথমে যে জিনিসটা খেয়াল করতে হবে যে আমাদের একদম প্রথম ট্রানজ্যাকশনটা কি, বা প্রথম যে জুলাইয়ের 1 তারিখে বিগিনিং ইনভেন্টরি 400 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 8, টাকা 3200। তাদের প্রারম্ভিক মজুদ 400 ইউনিট, প্রতি ইউনিট 8 টাকা ধরে। তাহলে এটা যেহেতু বিগিনিং ইনভেন্টরি, প্রারম্ভিক মজুদ অথবা ব্যালেন্স, প্রারম্ভিক ব্যালেন্স, সেজন্য এটাকে আমরা সরাসরি ব্যালেন্সে বসাবো। দেখো আমাদের ব্যালেন্সের আলাদা ঘর আছে, তো আমি ডেটের এখানে 2018 জুলাই 1 লিখলাম। আমরা সরাসরি ব্যালেন্সে ওই 400 ইউনিটের মধ্যে বসাইলাম, রেট যেটা রেটে বসাইলাম, আর টাকা যেটা ইউনিট এবং রেট গুণ করে 3200। এই প্রশ্নে কিন্তু দেওয়া আছে এগুলো, দেখো এই যে 400 ইউনিট, রেট 8 টাকা করে, তাহলে 400 গুণ 8 এই 3200 টাকা। এরপরে আসো 10 তারিখ, পার্সেস 1000 ইউনিট, মানে 1000 ইউনিট ক্রয় করছে। কত টাকা করে? 9 টাকা করে, 1 ইউনিটে 9 টাকা। তাহলে 1000 ইউনিটে 1000 গুণ 9, 9000 টাকা। এটা আমরা এন্ট্রি দেবো। এখন খেয়াল করো, এটা ইনপুট দিব। তো জুলাইয়ের এখানে মানে ডট দিয়ে 10 তারিখ দিলাম। রিসিপ্টের এখানে খেয়াল করবা, এই যেটা পার্সেস সবসময় সেটা রিসিপ্টের বক্সে বসবে। তো রিসিপ্টের বক্সে আমরা বসাচ্ছি ইউনিটের এখানে, প্রশ্ন থেকে দেখে 1000 বসাবো। রেটও প্রশ্নে দেওয়া আছে, 9 বসাইলাম। 1000 এবং 9 গুণ করে 9000, এটাও প্রশ্নে দেওয়া আছে। তাহলে রিসিপ্টের মধ্যে বসানোর পরে প্রত্যেকটা লেনদেনকে ব্যালেন্সে ট্রান্সফার করতে হবে। তাহলে ব্যালেন্সে দেখো আগের যে, অর্থাৎ আগের তারিখে যেটা আছে, এই লিফু পদ্ধতিতে আগের তারিখে যেটা আছে সেটা আগে হুবহু নামবে। তার মানে 400, এই 400 আগে নামছে। 400 ইউনিট, রেট 8, টাকা 32, হুবহু ইউনিট, রেট, টাকা একই নামে যাবে। এরপরে নতুনভাবে 10 তারিখে যেটা ক্রয় করছে, এই যে 1000 ইউনিট, রেট 9 টাকা, মোট 9000 টাকা, সেটাও 1000 রেটের করে 9 এবং টাকার করে 9000 বসাই দেবো। এভাবে ব্যালেন্স আমরা সেট করব। যতবার ক্রয় করবে ততবার এভাবে বসতে থাকবে। এবার পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্নটাতে কিন্তু সেলস বলছে। তার মানে 1 তারিখে ছিল প্রারম্ভিক মজুদ, বিগিনিং ইনভেন্টরি, 10 তারিখে ছিল পার্সেস, কিন্তু 15 তারিখে বলতেছে সেলস। তাহলে এই 1000 ইউনিট সেলসের জন্য আমরা কোন ঘর ইউজ করব? ইস্যুর কলাম। খেয়াল করবা, সবসময় যত সেলস থাকবে সব এই ইস্যুর কলাম হবে। ইস্যু মানে বিক্রয় বা সেলস। তাহলে আমরা 15 তারিখ দিয়ে ওই 1000 ইউনিটটা বসালাম। এখন তোমাকে খেয়াল রাখতে হবে, এই 1000 ইউনিট যে বিক্রি করব, কোত্থেকে বিক্রি করব? এগুলো মূলত আমাদের যে ব্যালেন্স থাকে, এটা হলো একটা স্টোর মনে করবা, এটা হলো দোকান। আমাদের গুদামের মধ্যে, এটা আমাদের গুদামের মধ্যে দুইটা লট দেখা যাচ্ছে। একটা হলো 400 ইউনিটের 8 টাকা দামের 3200 টাকা, আর একটা হলো 1000 ইউনিটের 9 টাকা দামের 9000 টাকা। তাহলে আমাদেরকে বলছে স্টোর লেজারটা কোন মেথডে করতে? লিফু মেথড। লিফু মেথড মানে কি? লাস্ট ইন ফার্স্ট আউট। তার মানে শেষের যে লটটা আছে সেখান থেকে আমাকে মাল বিক্রি করতে হবে। সেজন্য এই 1000 ইউনিট থেকে আমরা বিক্রি করব। রেট কত? 9 টাকা। তাহলে 1000 9 9000, এই লিফু বলেই এটা নিচের থেকে নিলাম। তাহলে আমরা এই 1000টা এই রেট 9 এটা বসাই দিছি 9000। দেখো তোমার প্রশ্নের ভিতরে কিন্তু যেটা সেলস করছে 1000 ইউনিট, সেটার কিন্তু সেলস প্রাইস দেয়া নাই। এই সেলস প্রাইস বা এই যে বিক্রয় যেটা প্রাইস, সেটা আমরা কোত্থেকে নিব? আমাদের এই ব্যালেন্স যেটা সেখান থেকে নিব, যেটা আমরা ক্রয় করছিলাম। তার মানে ক্রয়ের যে রেট বসতেছে বলে এখান থেকে তোমার কিন্তু বিক্রিত পণ্যের ব্যাটও সৃষ্টি হবে, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ডও সৃষ্টি হবে। তাহলে প্রথম কাজ হলো আমাকে এখানে বুঝতে হবে যে লিফু মেথডে বিক্রয়ের সময় নিচের দিক থেকে নিতে হবে ব্যালেন্সের। আবার একটু বলতেছি, লিফু মেথডে বিক্রয় করার সময় যে ইউনিটগুলো বিক্রি করব সেগুলো ব্যালেন্সের একদম নিচের থেকে নিতে হবে। তাহলে আমি 400 এবং 1000 এই দুইটা ব্যালেন্স আমার আছে, এই দুইটার মধ্যে নিচেরটা কত? 1000, সেজন্য 1000 নিয়েছি। আচ্ছা, 1000 যখন এই ব্যালেন্স থেকে বিক্রি করে দিছি, তাহলে ব্যালেন্সে 400 এবং 1000-এর মধ্যে যেহেতু 1000 বিক্রি হয়ে গেছে আর ব্যালেন্স আছে কত? 400, তাহলে সেই 400টা নামবে। সেটা রেট কত? 8 টাকা। 400 আর 8 গুণ করে 3200।
এরপরে খেয়াল করো পরের তারিখ 20 তারিখ, তারা আবার পারচেস করছে। কত ইউনিট পারচেস করছে? 800 ইউনিট। প্রতি ইউনিটের দাম কত? 9 টাকা 50 পয়সা। ঠিক আছে, তাহলে আমরা সেই হিসাবে পারচেস 7600 টাকা পাইলাম। 800-কে 9 টাকা 50 পয়সা দিয়ে গুণ দিলে 7600। এখন এটাকে আমরা এই ঘরের মধ্যে স্টোর লেজারের মধ্যে ইনপুট দিব। 20 তারিখ লিখলাম, পারচেস করলে কি বলছিলাম রিসিপ্টের এখানে বসে, সেজন্য রিসিপ্টের এখানে বসছে। রেটটাও প্রশ্নে আছে, বসাই দিয়েছি, জাস্ট প্রশ্ন থেকে দেখে দেখে বসাচ্ছি। 800, 9.5, 7600, এগুলো সব প্রশ্নে আছে। ইউনিটের ঘরে ইউনিট, রেটের ঘরে রেট, টাকার ঘরে টাকা। ব্যালেন্সে কিভাবে হবে? আগের যে তারিখের অর্থাৎ 15 তারিখের যে সেটা ছিল সেটা আগে নামবে, 400, 8, 3200, দেখো হুবহু নামছে। তারপরে যে 800 নতুন কিনছি সেটা বসাবো, সেটা রেট দেখে টাকা দেখে প্রশ্নে বসাই দিব ব্যালেন্সে। তার মানে এখানে প্রত্যেকটা কাজ হচ্ছে আসলে তোমাকে দেখে দেখে বসানোর সেট করা, কার পরে কোনটা বসবে, ব্যালেন্স থেকে কোনটা কিভাবে নামবে সেই জিনিসটাই শুধু মাথায় রাখা। বাকিটা সব প্রশ্নের ভিতর আছে, ব্যালেন্সের ভিতর আছে। ঠিক আছে, এরপরে তারিখে আমরা দেখি 20 তারিখের পরে 25 তারিখ সেলস করছে 800 ইউনিট। খেয়াল করো, আচ্ছা সেলস যখন করছে 800 ইউনিট, তাহলে আমরা সেলস 800 ইউনিট করব। তো আমাদের সেলস তো করার সময় আমার ব্যালেন্সের দিকে তাকাইতে হবে, অর্থাৎ 25 তারিখে আমরা সেলস করব, কিন্তু 25 তারিখের আগের তারিখের ব্যালেন্স কত আছে, মানে আমার গুদামের মধ্যে মাল কত আছে, আমার গোডাউনে বা স্টোরে মাল কত আছে। আমরা দেখতেছি আমাদের গোডাউনে একটা আছে 400 লটের 8 টাকা দামের, আর একটা আছে 800 টাকা লটের 9.5 টাকা দামের। তাহলে আমি কোনটা নিব? যেহেতু আমাকে লিফু মেথড করতে বলছে, মানে লাস্ট ইন ফার্স্ট আউট, শেষের মাল আগে বিক্রি করতে বলছে, মানে শেষের মাল আগে যাবে, সেজন্য আমি এই 400 এবং 800-র মধ্যে শেষে তো 800, সেজন্য এই 800 9 টাকা 50 পয়সা দামের যেটা সেটা সেল করে দিব। এই 800 9 টাকা 50, 7600। তাহলে আমি এই 800 দিয়ে সেল করে দিই, ব্যালেন্স আর কত থাকবে? উপরে যেটা 400 আছে রেট 8 টাকা সেটাই থাকবে, ওই 400, 8, 3200 নামছে। এরপরে দেখো পরের তারিখ সর্বশেষ 30 তারিখ, পারচেস 600 ইউনিটস অ্যাট দ্য রেট অফ টাকা 10, 6000 টাকা, অর্থাৎ তারা 600 ইউনিট কিনছে 10 টাকা দামে, মোট 6000 টাকা। তাহলে ইতিমধ্যে যতবার আমরা পারচেস করছি, যেভাবে 10 তারিখ এবং 20 তারিখের পারচেস বসাইছি, ঠিক একইভাবে 30 তারিখের পারচেসও বসাবো। তাহলে আমি 30 তারিখে পারচেস সবসময় কোথায় হয় বলছিলাম? রিসিপ্টের এখানে। ওই যে 600 প্রশ্ন থেকে দেখে বসাইলাম, রেটটাও প্রশ্নে আছে, মোট টাকাটাও প্রশ্নে আছে। তাহলে আমি শুধু দেখে দেখে কোথায় বসবে সেটা খেয়াল রাখবো। এবার ব্যালেন্সে আসো, ব্যালেন্সে বসানোর সময় আগের তারিখের ব্যালেন্সটা হুবহু নামবে, এই 400, 8, 3200 নামছে। তারপর এখন যেটা কিনছি সেটা ঢুকছে 610 টাকা রেট 6000। দেখো প্রশ্নের মধ্যে আমাদের সমাপনী মজুদ কত ইউনিট বলছিল? 1000 ইউনিট, 1000 ইউনিট অন হ্যান্ড। এই 1000 ইউনিট কিন্তু মিলে গেছে। কীভাবে মিলছে? এ দেখো ব্যালেন্সের মধ্যে এই 400 এবং 600 মিলে কিন্তু 1000 হয়ে গেছে ইউনিট, মিলে যাবে সব সময়। তাহলে এখন আমরা এই মানে সমাপনী মজুদের যে ইউনিট সেটার কস্ট কত? কস্ট হলো এই টাকাগুলো। তাহলে একটা হলো 3200 আর একটা 6000, তাহলে 3200 এবং 6000 মিলে কত হবে? এখানে আমরা সেটা লিখতেছি কস্ট অফ ইন্ডিং ইনভেন্টরি, কস্ট অফ ইনভেন্টরি অ্যাট ইন বা সমাপনী মজুদের ব্যয় 3200 প্লাস 6000, 9600। তো এই জিনিসটাই বের করতে বলছে এবং পাশাপাশি কস্ট অফ গুডস সোল্ড বের করতে বলছে। তো কস্ট অফ গুডস সোল্ড কীভাবে পাবো? কস্ট অফ গুডস সোল্ড হলো এই যে ইস্যুর কলামের মধ্যে যে টাকাগুলো আছে, মানে বিক্রয়ের সময় আমরা তো রেট নিয়েছিলাম কোনটা? এই যে 9 টাকা, ঠিক আছে, এই 9 টাকার, তারপরে এখানে 9.5 টাকার, এগুলোই তো নিয়েছিলাম। ওই যে কস্ট প্রাইসের যেহেতু রেট ব্যবহার করছে, সেজন্য ইস্যুর সময় আমার যে টাকাটা আসছে 9000 এবং 7600, এটাই হবে কস্ট অফ গুডস সোল্ড। তো কস্ট অফ গুডস সোল্ড সমান 9000 প্লাস 7600, 16600। তো এই দুইটা জিনিসই বের করতে বলছে, একটা কস্ট অফ ইনভেন্টরি অ্যাট ইন, একটা কস্ট অফ গুডস সোল্ড। দেখো প্রশ্নে বের করতে বলছে কি, দেখো বলছে ডিটারমাইন দ্য কস্ট অফ ইনভেন্টরি অন হ্যান্ড অ্যাট জুলাই 31, 2018, মানে মাস শেষে সমাপনী মজুদের কস্ট প্রাইস কত বের করো এবং কস্ট অফ গুডস সোল্ড বের করো। তো দুইটা ফরম্যাটে, একটা লিফু ফরম্যাটে করলাম আমরা, এখন করব ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথড। তো ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথডে আমরা যাচ্ছি পরবর্তী পেজে, ঠিক এরকম একটা ঘর করব। পরবর্তী পেজে আসলাম, উপরে এবিসি লিমিটেড, স্টোর লেজার বা মালকতিয়ান, ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথড। তারিখ প্রশ্নে যেভাবে আছে, ফর দ্য মান্থ অফ জুলাই 2018। গড় একেই, টোটাল 10টা গড় হবে,
10টার মধ্যে প্রথম ডেটের একটা কলাম, তারপরে রিসিপ্টের জন্য 3টা ইউনিট রেট অ্যামাউন্ট বা টাকা, ইস্যুর জন্য 3টা ইউনিট রেট টাকা, ব্যালেন্সের জন্য ইউনিট রেট টাকা। ঠিক আছে, যথারীতি আগের মতোই করব, তবে এখানে পার্থক্য হবে ব্যালেন্সের মধ্যে সবসময় একটাই ইউনিট থাকতে পারবে, একটাই রেট থাকতে পারবে, একটাই টাকা থাকতে পারবে। এখন প্রশ্ন হলো যে একটাই রেট, একটাই ইউনিট, একটাই টাকা আমরা কীভাবে করবো, সেটাই এখানে শিখব। তো খেয়াল করি, প্রথমে প্রশ্নে আবার যাই। বিগিনিং ইনভেন্টরি 400 ইউনিট, প্রতি ইউনিটের দাম কত? 8 টাকা, তাহলে 400 ইউনিটের 3200 টাকা। ওকে, আসলাম 2018 জুলাই 1। বিগিনিং ইনভেন্টরি সবসময় ব্যালেন্সে চলে যাবে, যেহেতু এটা বিগিনিং ব্যালেন্স বা প্রারম্ভিক উদ্বৃত্ত, সেজন্য আমরা ব্যালেন্সের ঘরে নিয়ে আসছি 400 8 3200। এরপরের প্রশ্ন যাই। পরের প্রশ্ন 10 তারিখ পারচেস করছে 1000 ইউনিট 9 টাকায় 9000 টাকা। পারচেস সবসময় কোথায় বসে? রিসিপ্টের এখানে। তো এখনও আমরা পারচেসের ওই ডেটের এখানে 10 লিখে রিসিপ্টের ঘরে 1000 9 9000 লিখব। কিন্তু আমার মূল কাজ হলো এখানে কোথায়? ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথডে মূল কাজ হলো ব্যালেন্সের এখানে। ব্যালেন্সে কি করতে হয়? একটা ইউনিট, একটাই রেট, একটাই টাকা করে ফেলতে হবে। কি নিয়ম? সেটা হলো ইউনিট ইউনিটে যোগ করব। তাহলে দেখো তো, আগে ব্যালেন্সে কত ছিল? 400, এখন ক্রয় করছে কত? 1000। আচ্ছা, 400 আর 1000-এ কত? 1400। এরপরে টাকা, রেটটা দেখবা না, টাকা আগে ছিল 3200, নতুনভাবে ক্রয় করাতে 9000, তাহলে 3200 এবং এই 9000 যোগ করলে 12200। এখন তুমি রেটটা সিলেক্ট করবা। রেটটা কীভাবে বের হয় জানো? এই যে মোট টাকা যেটা আসছে সেটাকে মোট ইউনিট দিয়ে ভাগ করব, অর্থাৎ 12200-কে 1400 ইউনিট দিয়ে ভাগ করলে রেট 8.714 বের হবে। তো আমি একটু দেখাচ্ছি, তোমরাও ক্যালকুলেটারে দেখাও বা বের করে কমেন্টে একটু লিখে দাও। আমি একটা ক্যালকুলেটার নিলাম, তাহলে আমি রেটটা একটু সিলেক্ট করি। আমি রেট বের করব এই 12200 টাকার এই রেট কেমনে হয়। তাহলে এই 12200 আগে টাকাটা নিব, 12200। রেট বের করার জন্য কি করব? টোটাল টাকাকে টোটাল ইউনিট দিয়ে ভাগ। টোটাল ইউনিট কত? 1400, তাহলে ভাগ 1400 সমান রেট বের হয়ে গেছে 8.714। অনেকগুলো আছে, তো দশমিকের পরে 3 সংখ্যা রাখবো, সেজন্য 8.714। দেখো এই যে 8.714, 8.714। এভাবে প্রত্যেকটা রেট কি করব? এই যে টাকাকে তার মোট ইউনিট দিয়ে ভাগ করে রেট নির্ধারণ করব। তো যতবারে এখানে একটা জিনিস খেয়াল করবা, যতবারে পারচেস করবে ততবারে কিন্তু রেট চেঞ্জ হবে, কিন্তু বিক্রয়ের সময় বা ইস্যুর সময় কোনো রেট চেঞ্জ হবে না। তো আমরা সেগুলো দেখবো এখন। 10 তারিখে গেল, এরপরের প্রশ্নটা 15 তারিখ প্রশ্ন, সেলস করছে 1000 ইউনিট। ঠিক আছে, তো 1000 ইউনিটে সেলস করছে। এখানে কিন্তু সেলসে একদম ঝামেলা নেই, যেহেতু ব্যালেন্সে একটাই রেট থাকে, একটাই ইউনিট থাকে এবং একটাই টাকা থাকে, জাস্ট আমরা ইজিলি সেখান থেকে সেল করে দেব। 15 তারিখে 1000 ইউনিট সেল করব, 1400 থেকেই তো 1000 সেল করব। হ্যাঁ, আগের ব্যালেন্স থেকে সবসময় সেল করে, খেয়াল করবা। সেটা রেট কত ছিল? 8.714। তাহলে সেলসের ওইখানে রেট বসাই দিব 8.714। 1000-কে এই 8.714 দিয়ে গুণ করলে 8714। এখন 1400 থেকে এই 1000 যদি আমরা মাইনাস করে দিই, তাহলে আমার আর ব্যালেন্স কত থাকবে? কারণ আমার 1400 আমার গোডাউনে বা স্টোরে ছিল, সেখান থেকে আমি 1000 সেল করে ফেলছি, তাহলে আমার আর থাকবে 400। এটি ব্যালেন্স মানে কিন্তু এটা একটা স্টোর বা একটা গুদাম বা গোডাউন, এখান থেকে মালগুলো বারবার সেল হচ্ছে, ক্রয় করলেও এখানেই বাড়তেছে, মানে যতবার পারচেস করবে প্রতিষ্ঠান ততবার এখানে যোগ হবে, যতবার বিক্রয় হবে ততবার বিয়োগ হবে। তাহলে আমরা 1400 থেকে 1000 বিক্রয় করলে 400 আসছে। রেট যেহেতু আগেরটাই একই রেটের কোনো পরিবর্তন হয় নাই, সেজন্য হুবহু একই রেট বসবে। সেজন্য বলছি যতবার ক্রয় করবে ততবার রেট চেঞ্জ হবে, কিন্তু বিক্রয়ের জন্য কোনো রেট চেঞ্জ হবে না। ঠিক আছে, ক্রয় করলে কিন্তু চেঞ্জ হবে, আমরা একটু পরে দেখতে পাবো সেটা। তো রেট এটা যেহেতু ইস্যু করছি, সেজন্য রেট চেঞ্জ হবে না। 400-কে 8.7 এক সাইড দিয়ে গুণ করলে এই টাকাটা মিলে যাবে 3486। দশমিকের পরে হয়তো বা সামথিং থাকলে এটা টাকার ক্ষেত্রে তুমি বাদ দিতে পারবা। এরপরে 20 তারিখ। 20 তারিখে দেখো কি বলছে, পারচেস 800 ইউনিটস এট দ্য রেট অফ টাকা 9.5, 7600। তার মানে আবার তারা ক্রয় করছে 800 ইউনিট, প্রতি ইউনিট 9 টাকা 50 পয়সা, সেই হিসাবে 7600 হয়। এখন আমরা যাব 20 তারিখ গেলাম, 800 লিখলাম ইউনিটের ঘরে, রেটের ঘরে 9 টাকা 50 আর গুণ করলে 7600। খেয়াল করবা যতবার পারচেস ততবার এগুলো রিসিপ্টে বসবে, এবং এই ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথডে পারচেস করলেই রেট চেঞ্জ হবে।
কীভাবে চেঞ্জ হচ্ছে খেয়াল করো। যথারীতি নিয়ম মতো আমরা একটা ইউনিট করে ফেলবো। আগে ছিল 400, নতুন আবার কিনছে 20 তারিখে 800, তাইলে 800 এবং 400 1200 হয়েছে। টাকা খেয়াল করো, আগে ছিল 400 টাকা ছিল 3486 এবং নতুন ক্রয় করছে 7600, তাহলে 3486 এবং এই 7000 যদি যোগ করি আমরা 11086 টাকা হবে। এখন এই 11086 টাকাকে এই যে 1200 ইউনিট আছে এটা দিয়ে ভাগ করে দেখো 9.238 বের হবে। এরপরের তারিখ 25 তারিখ সেলস করছে 800 ইউনিট। সেলসে তো কোনো ঝামেলা নাই, সেলসে সরাসরি শুধু আমি ইস্যুর করে বসাই দিব আর রেটটা ব্যালেন্স থেকে দেখে বসাবো 9.238, অর্থাৎ ইমিডিয়েট আগের তারিখের রেটটা 9.238 গুণ করবো 800 সাথে, ওই রেট 9.238 7390 হবে। এবার এই 1200 থেকে যদি 800 বিক্রি করে দেয় তাহলে আর ব্যালেন্স থাকবে 400। আমি আগে বলছিলাম যতবার ইস্যু বা সেল করবে রেটের কোনো পরিবর্তন হবে না, সেজন্য আগের রেটটাই হুবহু থাকবে 9.238। এখন 400কে 9.238 দিয়ে গুণ দাও, এটা পেয়ে যাবা 3696। এবার 30 তারিখে আসো, 30 তারিখে আবার পারচেস করছে 600 ইউনিট 10 টাকা দামে, মোট 6000 টাকা। তাহলে পারচেস করলেই কি হবে, রিসিপ্টের কলামে বসবে 610 6000। ব্যালেন্সে বসানোর সময় একটাই রেট হতে হবে, একটাই ইউনিট হতে হবে, একটাই টাকা হতে হবে। প্রথমে আমরা ইউনিটটা ঠিক করব। 400 আগে ছিল, এখন 600 1000। আগে ছিল 3696, এখন 6000, তাহলে হবে 9696। আমরা যদি যোগ করি এই যে মানে 3696 আর 6000 এটা মিলে যাবে 9696। এখন এই 9696 টাকাকে তুমি যদি 1000 ইউনিট দিয়ে ভাগ দাও তাহলে এই রেটটা পাবা 9.696। ঠিক আছে, এখন ওই 1000 ইউনিট তো প্রশ্নে বলছে ইন্ডিং ইনভেন্টরি, দেখো মিলে গেছে, সমাপনী মজুদ মিলে যাবে শেষে। এবং এটার কস্ট প্রাইস আমরা একটাই পেয়ে গেলাম 9696, সেজন্য কস্ট অফ ইনভেন্টরি অ্যাট ইন্ড অর্থাৎ হাতে মজুদ বা সমাপনী মজুদের ব্যয় হলো 9696 এবং কস্ট অফ গুডস সোল্ড হবে যথারীতি এই ইস্যুর গড়ে যে টাকাগুলো আছে 8714, 7390, এই দুইটা যোগ করলে 16104 টাকা কস্ট অফ গুডস সোল্ড। তাহলে আমরা দুইটা মেথডে, একটা লিফু মেথড আর একটা ওয়েটেড অ্যাভারেজ কস্ট মেথডে স্টোর লেজারের অঙ্ক দেখালাম। তো আজকের লাইভ ক্লাসটা এখানে শেষ করব। তোমরা যারা লাইভ ক্লাসটা দেখছো, যদি বন্ধুবান্ধব সবাই চাও বা বিভিন্ন কলেজের স্টুডেন্টরা চাও তাহলে আমরা 4 তারিখ পর্যন্ত তোমাকে লাইভ দেওয়ার সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর যারা এই অল্প সময়ে ভালো মতো প্রস্তুতি নিতে পুরা সবগুলো সাজেশন সিরিয়ালি পেতে চাও তাহলে একদম নামমাত্র ফি দিয়ে তোমরা আমাদের কাছ থেকে নিতে পারবে। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।